আজকে আ ক্যান্টনমেন্টের ভেতরে কি ধরনের নষ্টামি, নোংরামি এবং আ এই দেশবিরোধী কার্যকলাপ চলে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সাথে ৩ জন অতিথি যুক্ত আছেন। আমি শুরুটা একটু করে নিতে চাই। সেটা হচ্ছে যে আ আমরা সকলেই আসলে ৫ই আগস্টের পর থেকে একটা গোলকধাঁধার ভেতরে পড়ে গিয়েছিলাম। আমাদেরকে অ্যা আমরা এইটুকু অন্তত জানতাম যে আওয়ামী লীগ কখনো মুসলমান হইতে পারে না। ওদের আলাদা একটা ধর্ম, ওদের ধর্মীয় গ্রন্থ আছে, ওদের শেষ নবী আছে একজন। সো এরা ধর্ম হিসাবেই রাজনীতিটাকে প্র্যাকটিস করে। সো ওদের ধর্ম, এই ধর্মের যেই বই, যেই নবী সেটাকে পালন করবে। এদের নামাজ রোজা পড়ে আপনি হয়তো অনেক আলেম আমার এই ব্যাপারটা নিয়ে আপত্তি জানাইতে পারেন। কিন্তু আমি মনে করি এদের নামাজ রোজা পড়ে খামাখা সময় নষ্ট না করে দুনিয়ায় কিছু কাজ-টাজ করলো, তারপরে মদ-টদ খায়া সময় ব্যয় করলে এটাও তার জীবন অন্তত ফুর্তিতে কাটলো। কিন্তু এর দুনিয়া আখেরাত ২ টাই শেষ। এইখানে আপনি মসজিদে বসে তারপরে নামাজও পড়লেন, সময়টা নষ্ট করলেন, আবার ফের ওইদিকে যেয়ে তো প্যাদানিই খাবেন। তো প্যাদানি যেহেতু খাবেন যেটুকু আনন্দ ফুর্তি করার দুনিয়ায় করে নেন। এই ওয়াকার আমাদেরকে বারবার বিভ্রান্ত করেছে। আমি নিজেও বিভ্রান্ত হয়েছি। আমাদের কাছে এসে তারপরে বলা হয়েছে তিনি হচ্ছে মাগরিব থেকে এশা পর্যন্ত কোরআন ছাড়া আর অনেকগুলো নাকি ইসলামী বই সে নিয়ে সেখানে বসেন। এগুলো নিয়ে তিনি অনেক গবেষণা করেন। জীবনে কোনোদিন তার তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় নাই। এই হচ্ছে আমাদের ওয়াকার। তো ধর্মের প্রতি কিছুটা দুর্বলতা তো ছিলই, আছে সারা জীবনই থাকবে ইনশাআল্লাহ। তো সেই দুর্বলতা থেকে মনে করেছিলাম এই লোকটা হয়তো ভালো। কিন্তু আমরা যদি বাস্তবতাটা দেখি একদম শুরু থেকে এই পর্যন্ত, আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে রেখেছে ক্যান্টনমেন্টে কে? ওয়াকার। হাসিনাকে ওই দেশে পাঠিয়েছে কে? শান্তিমতো হাসিনা তো পালিয়ে যায়নি। হাসিনাকে স আ সেই দেশে সুন্দরভাবে তাকে ভিআইপি মর্যাদা দিয়ে ওই দেশে পাঠানো হয়েছে। এই দেশের বিমান বাহিনী গিয়ে তাদেরকে দিয়ে এসেছে। সেই বিমান বাহিনী আবার ফেরত এসেছে। সেই বিমান বাহিনীর ইন্ডিয়াতে যাওয়ার পরে তাদের সাথে খুব তুচ্ছ-তাচ্ছিল্য ব্যবহার করা হয়েছে। কিন্তু তাদের যে কনেকে কিন্তু ঠিকই সুন্দরভাবে বরণ করা হয়েছে। তারপরে থেকে শুরু করে ৩২ এর বাড়ি ভাঙতে যাওয়ার পরে তারা বাধা দিয়েছে। এখনো পর্যন্ত বিচ্ছিন্নভাবে যত ধরনের আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য যা করার দরকার সেটা সেনাবাহিনী করে যাচ্ছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে, সেই সেনাবাহিনীকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের লোকজনকে ধরতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় ফোন করে সরকারের ভেতরে আসিফ নজরুলকে ঢুকিয়েছে এই সেনাবাহিনী। অতএব যত সমস্যার মূল হচ্ছে সেনাবাহিনীর উপরে থাকা। এখন অনেকের কাছে একটা প্রশ্ন হইতে পারে যে ভাই ৫ তারিখে তো আ এই ওয়াকার বাংলাদেশের পক্ষে ছিল। ৫ তারিখে ওয়াকার এত সাহসী মানুষ না। ভীষণ রকমের একজন ভীতু মানুষ। ঘাটটার মধ্যে পাড়া দিয়ে এই সেনাবাহিনীর যারা জুনিয়র, তারপরে মিড লেভেলের অফিসার আছে, সিনিয়র কয়েকজন অফিসারও আছে, তাদের কারণে বাধ্য হয়েছে। এই ওয়াকারের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আর আন্তর্জাতিক যে চাপ ছিল সেগুলো আপনারা জানেন এখনো পর্যন্ত সেটা আছে। যেই কারণেই সেনাবাহিনী এখন পর্যন্ত ওয়াকারের নির্দেশে যা চায় সেটা করতে পারছে না। তো আমি ডক্টর কনক সারোয়ার এবং পিনাকি আমরা সবাই মিলেই একটা বিষয় নিয়ে কাজ করছি এবং সেটা আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন সেনাবাহিনী কি চাচ্ছেন। তবে এতটুকু বলে রাখি যে ওয়াকার যদি কোনো ধরনের অ্যা কিংবা কোনো ধরনের এই ধরনের তার অফিসারদেরকে নিয়ে আপনাদেরকে কাজে লাগানোর চেষ্টা করে থাকে বা কোনো এই ধরনের ষড়যন্ত্র যদি আপনারা দেখেন সাথে ওর গলায় পাড়া দিয়া ধরবেন। ওরে দিয়া আর আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার পারপাস সার্ভ করতে দেয়া যাবে না এই দেশে। যা চায় সেটা করতে পারছে না। তো আমি আমার আলোচনাটা আপনাদেরকে জাস্ট বোঝার জন্য একটু বলে নিলাম। মূল আলোচনা যারা করবেন তারা আপনাদেরকে জানাবেন আসলেই সেনাবাহিনীর ভেতরে কি হচ্ছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, আমাদের দেশ আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে। তো আমরা আ আমরা উম আ হাসান নাসের আপনাকে দিয়েই শুরু করি স্যার। আপনি 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 বলুন কি অবস্থা? আপনাকে নিয়ে আমরা দেখলাম যে বেশ কিছু প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। আ ডিজিএফআই নিয়মিত যেটা করে থাকেন এগুলো আমরা জানি ডিজিএফআই এর কিছু সেল থাকে। তাদের কিছু ভিডিও এডিটর-টেডিটর তারা নিয়োগ দিয়ে রাখেন। যাদেরকে নিয়ে যখন তাদের আ খুব বেশি সমস্যা হয় একজনের বিরুদ্ধে তখন তাকে নিয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটা ঢালাওভাবে ভিডিও তৈরি করে আ কিংবা অনেক সময় আছে যে তাদের হাতে অনেক হানি ট্র্যাপ দেওয়া লোকজন থাকে তাদের কথা না শুনলে তারপরে সেটা ছেড়ে দেয়। তো আপনি যেহেতু হানি ট্র্যাপ এ যেহেতু পা দেননি, আপনার মানি ট্র্যাপ ও যেহেতু নেই, তারা বানিয়ে-টানিয়ে একটা ভিডিও ছেড়েছে। তো এই ভিডিও ছাড়ার কারণ কি সেনাবাহিনী হঠাৎ করে আপনার প্রতি এত ক্ষেপলো কেন? আমি কি ওই ভিডিওটা আগে এক্সপ্লেইন করব নাকি কেন খেপলো সেটা এক্সপ্লেইন করব?
না ভিডিও এক্সপ্লেইন করা করতে পারেন আপনার ইচ্ছা। আপনি আমি মনে যেভাবে হয় শুরু শুরু করি। করতে পারেন। মানে কিছুটা জিনিস মানে আমি মনে হয় দেশবাসীর জানা উচিত। ৫ই আগস্টের পরে একটা আ পুরা জুলাই আন্দোলনের সাথে অবসরপ্রাপ্ত অফিসার যারা হাসিনার আমলে সাফার করেছিল, বিভিন্নভাবে অন্যায়ভাবে শাস্তিপ্রাপ্ত হয়ে যারা চাকরি হারিয়েছিল, তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আন্দোলন যখন হাসিনা পালিয়ে গেল তখন তারা একত্রিত হয়ে বেশ এর মধ্যে বিরাট একটা অংশ ছিল ইয়াং অফিসার। তারা সবাই হইচই শুরু করে এবং একত্রিত হয়ে তারা চেষ্টা করে যে আমরা এখন প্রধান উপদেষ্টার অফিস ঘেরাও করব বা তার সামনে নিয়ে আমরা বিচার চাইব। আমি তখন এটাকে বলি যে না এটা সেনাবাহিনীর তো এইভাবে দাবি আদায় করে না, তোমরা সবাই তোমাদের কি সমস্যা আছে, তাদেরকে একত্রিত হইতে বলি রাওয়াতে রাওয়াতে বসে সবারটা এবং তারা আমার নেতৃত্ব দাবি করে যে আপনি আসেন, আপনার আপনার নেতৃত্বে আমরা ঘেরাও করবো। বললাম না আমি তো এই পদ্ধতিতে যেতে রাজি না। তখন ওরা ওদেরকে বলি আমি অ্যাপ্লিকেশন করতে, সেই অ্যাপ্লিকেশন সেপ্টেম্বর মাসে দাখিল হয় সেনাপ্রধান বরাবর এবং চিফ অ্যাডভাইজার বরাবর প্রপার চ্যানেলে, কিন্তু ওইটাকে নিয়ে তারা ফেলে রেখে দেয়। যারা অ্যাপ্লিকেশন করছে দে ওয়ার ফ্রি টু অ্যাপ্লাই। এখন এর মধ্যে কে সত্যিকারের ক্রিমিনাল, কে ইনজাস্টিসের কারণে যার চাকরি হারাইছে সেটা তো আমার জানার কথা না, সেটা আর্মি হেডকোয়ার্টার বিবেচনা করবে। বাট আমাদের একটা চাহিদা ছিল যে এটাকে নিরপেক্ষ কমিশন দিয়ে যাচাই করতে হবে। যে অফিসাররা কর্নেল ব্রিগেডিয়ার হিসেবে অন্যায় করেছে সেই অফিসারই এখন মেজর জেনারেল আর্মিতে বা তার ঊর্ধ্বতন অফিসার, তারা কখনো সেই বিচারটাকে রিভিউ করতে চাইবে না। সেইটাই আমার দাবি ছিল যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বা সশস্ত্র বাহিনীর আভ্যন্তরীণ কোন রিভিউ বোর্ডের দাবি আমরা মানবো না, এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হইতে হবে। বাট সেনাবাহিনী একতরফা ভাবে এটার উপরে কাজ করে যাচ্ছে এবং পরবর্তীতে আমরা মিনিস্টার অফ ডিফেন্সে গত 12ই জানুয়ারি চিফ অ্যাডভাইজারের সাথে 30 ডিসেম্বর দেখা করে আসার পরে 12ই জানুয়ারি আমরা মিনিস্টার অফ ডিফেন্সে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, যেটা সেনাবাহিনীর নির্দেশনায় সেক্রেটারিকে বলে দেওয়া আছে যে আপনি পাঠাবেন না এবং প্রিন্সিপাল সেক্রেটারি এটার সাথে ইনভলভ। তার সাথে যোগাযোগের চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। এরা সব একটা নেটওয়ার্ক। যে কোনো নাগরিকের অধিকার আছে। এটা গণপ্রজাতন্ত্রী সরকার। এটা সরকারের জন্য জনগণ না, জনগণের জন্য সরকার। কিন্তু যখন চেয়ারে বসে যায় সবাই ভুলে যায় এবং এই প্রতিরক্ষা সচিব 12ই জানুয়ারি থেকে সেই অ্যাপ্লিকেশন গুলো আটকে রেখেছে এবং উনি ওনাকে বলে উনি ওনার কাছে 2 বার আমরা দেখা করেছি। উনি বলেন যে আমার প্রিন্সিপাল সেক্রেটারি আমাকে এই ফাইল পাঠাতে নিষেধ করেছেন। আমি এখন জাতির কাছে জানতে চাই যে কোন নাগরিকের আবেদন প্রধান উপদেষ্টা বরাবর যথা মানে চ্যানেল ফলো করে সাবমিশনের পরে সেটা কোনো একটা পর্যায়ে আটকা রাখার কোনো অধিকার আছে কিনা, সেটার উপরে আমাদের আন্দোলনটা শুরু। এখন বলতে হবে যে আমরা কিসের উপর কি বিষয় নিয়ে আমরা এই সংস্কার, সশস্ত্র বাহিনীর সংস্কার চাচ্ছি। এখন সংস্কারের বিষয় হচ্ছে যে এই গত 16 বছরে আওয়ামী লীগের আমলে বিভিন্নভাবে অফিসাররা চাকরি হারিয়েছে, যেটা অতীতে কখনো হারায়নি। অতীতে সামান্য কারণে একটা রাজনৈতিক সরকার আর এক রাজনৈতিক সরকারের পক্ষের লোকদেরকে অবসর দিয়ে দিত, কিন্তু গত 16 বছরে একটা বিরাট অংশকে শুধু চাকরিচ্যুতই করে নাই, তাদেরকে মনে করছে বিপদ, এরা আমার পক্ষের লোক না, তাদেরকে চাকরিচ্যুত করছে, কাউকে জেল জুলুম গুম করেছে। তার প্রধান সাক্ষী হচ্ছে কর্নেল হাসিন, তাকে ইউনিফর্ম পরা চাকরিরত অবস্থায় তাকে গুম করে 45 দিন আর্মি ইন্টারোগেশন সেলের ফ্লোরের মধ্যে জম টুপি পরায় হ্যান্ডকাপ পরায় শুয়ে রাখা হয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে কোন সরকার কখনো তার অধীনস্থ অফিসারকে এইভাবে গুম করে তার আর্মি ইন্টারোগেশন সেলে আটকে রাখে না। তারপরে তাকে একটা ভুয়া কোর্ট মার্শালের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করে, তাকে জেল দেয় এবং পরবর্তীতে আবার তাকে গুম করে যখন তাকে বরখাস্ত করায়। পুরো জিনিসটা এখন আমি হাসিন এখানে আছে বলে বলছি না। হাসিন 3 বাহিনীতে চাকরি করেছে, র‍্যাব, বিডি, তৎকালীন বিডিআর এবং আর্মি। আর্মির কালীন সময়, শান্তিকালীন সময়ের সর্বোচ্চ এখনো পর্যন্ত যেটা আছে পুরস্কার আছে বীরত্বের জন্য, বীর প্রতীক, সেটা সে পেয়েছে। বিডিআর এ সে পেয়েছে বিডিআর মেডেল। পুলিশে পেয়েছে প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল। এখন এইরকম একটা অফিসারকে এইভাবে তাকে হয়রানি করা হয়েছে, তাকে তার অত্যাচার করা হয়েছে, তার পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন এই বিচার কিন্তু সেনাবাহিনী বা এই ধরনের আরো অনেক উদাহরণ আছে। এখন সেনাবাহিনী যেটা করতেছে
তারা এই আমাদের চাপের ওসিলায় একটা নামমাত্র ভুয়া বোর্ড বানায় জেনারেল শাহীনের আন্ডারে। এন্ড হু ইজ দিস শাহীন? ইন্ডিয়াতে কোর্স করা, এই ইয়ার আগে ৫ই আগস্টের আগে সে পুরা আওয়ামী লীগের একজন স্পেন্সার আপনাদের ভাষায় যেটা। এর সাথে আছে সিজিএস জেনারেল শামীম, আর আছে লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ। এই ৩ জন হচ্ছে পিএসও এখন, আর শাহীন হচ্ছে এনডিসি কমান্ডার। এরা সব কিন্তু একর ঘোর আওয়ামী লীগার এবং রয়ের এজেন্ট যাদেরকে বলা হয়, অনেক সময় দাবি করে অনেকে। তারা এখনো পুরা জিনিসটাকে কন্ট্রোলে রেখেছে। তারা পুরা জিনিসটা এবং তার আন্ডারে যারা কাজ করতেছে ডিএমআই এবং আর্মি সিকিউরিটি ইউনিট, এই রকে জেনারেল ওয়াকারকে চালাচ্ছে এই অফিসারগুলো। এরা যখন দেখতেছে যে আমরা এই অফিসারদের ব্যাপারে দাবিটাকে শক্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং শুধু এই অফিসার না, আমরা কিন্তু আয়নাঘরের বিষয়টাকে নিয়ে আন্দোলন করতেছি। গুম কমিশনের সাথে গুম বিষয়টাকে যাতে চাপা দেওয়া না হয় সেটার জন্য আমরা চাপ সৃষ্টি করতেছি। আইসিটির সাথে যোগাযোগ রাখতেছি, বিডিআর হত্যা নিয়ে কথা বলতেছি, এবং বঞ্চিত অফিসার তো আছেই, যেটা ওদেরকে আমরা একটা চ্যানেলের মধ্যে নিয়ে আসছি, যে সাধারণ জনগণের মতো যে প্ল্যাকার্ড নিয়ে ব্যানার নিয়ে প্রধান উপদেষ্টার সামনে কমিশন অফিসাররা চাকরি হারিয়েছে বলে যে দাঁড়াবে আন্তর্জাতিক মহলে, দেশ এটাকে ভালোভাবে দেখবে না আমাদের এই অবস্থাটাকে। সেই জন্য আমি বলছি তোমরা অ্যাপ্লাই করো এবং তোমরা বিচার পাবা, কিন্তু সেটা নিয়ে কোন রকমের আগ্রহ বা একটা ভুয়া বোর্ড করে তাদের পছন্দের লোকদেরকে নিয়ে আসে এবং ডেকে ডেকে দিচ্ছে যে তোমাকে এই বোর্ডে দিব, প্রমোশন দিব, তুমি এখন ওনার থেকে আলাদা হয়ে যাও। এবং এই যাদেরকে একটা এই ভিডিওতে ক্রিমিনাল হিসেবে বলছে যে আমি এদেরকে নিয়ে জাস্টিস ফর কমরেডস খুলেছি, ওদেরকেই আবার আমার গ্রুপ থেকে বের করে নিয়ে যে তারা কাউকে এনসিপি তে পুশ করছে, ডিজিএফআই এবং এজেন্সিরা কাউকে আলাদা এই কমরেডস গ্রুপ বানিয়েছে। এই কমরেডস গ্রুপ জাহাঙ্গীর গেটের সামনে এসে আমাদের এই গ্রুপের অফিসারদের মাধ্যমে রীতিমতন আমাকে এবং কর্নেল হাসিনকে চাপাচাপি করছে আমরা যেন ইয়েতে জাহাঙ্গীর গেটে যাই। ইট ওয়াজ এ ট্র্যাপ, এবং উই রিয়েলাইজড ইট দ্যাট ইটস এ ট্র্যাপ। সৈনিকদেরকে নিয়ে এসে জাহাঙ্গীর গেটের মধ্যে চিল্লাচিল্লি করা, উই ডিড নট গো। এবং পরবর্তীতে দেখলাম তাদেরকে অ্যাসোসিয়েশন করতে দেওয়া হয়েছে, এবং দে আর অল ফাইন্যান্সড বাই ডিজিএফআই অর এএসইউ অর টিএমআই। ডাইরেক্টলি তারা এগুলো করতেছে। তো এই জিনিসগুলো করে কিন্তু এখনো এই অস্থিতিশীলতা বজায় রাখতেছে, এবং যখন দেখতেছে যে এই জিনিসগুলো, এবং হাসিনকে কন্টিনিউয়াসলি ট্রাই করতেছে আমাদের এই গ্রুপ থেকে বের করে নেওয়া, তার জন্য প্যাকেজ আলাদা অফার করা হয়েছে, এবং ইয়াং অফিসাররা যারা চাকরিহীন ছিল তাদেরকে অল্প কিছু উল্টাপাল্টা, আমি যেটাকে বলি গিলা কলিজা, রান থান সব আগের করাপ্টেড অফিসাররা এখনো খাচ্ছে, এবং তাদের কাছে যে অবৈধ টাকা আছে ওগুলোর থেকে তারা প্যাকেজ অফার করতেছে এক একজনকে এক এক রকম। তোমাকে একটা কাজ দিলাম, অমুককে একটা কাজ দিলাম, একটা কন্ট্রাক্টরই দিলাম, তোমার এটা করলাম সেটা করলাম, এবং একইভাবে এই বিডিআর এর শহীদ পরিবারকেও একইভাবে বিভিন্ন রকম টোপ দিয়ে দিয়ে তাদেরকে নিউট্রালাইজ করে রাখছে, এবং এদেরকে নিয়ে মাঝে মাঝে মিটিং করায় এবং বলে যে এরকম আমি নাকি বিডিআর এর হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। আমি কখনো বিডিআর এর হত্যাকারীদের ছাড়ানোর জন্য ব্যর্থ হয়নি, বাট মিথ্যা হত্যার আসল হত্যাকারীদেরকে পরিকল্পিতভাবে মাইক্রোবাসে অ্যাম্বুলেন্সে উঠায়, প্লেনে উঠায় দেশ ত্যাগ করায় দিয়ে যারা কম নির্দোষী বা একেবারে নির্দোষ তাদেরকে জেলে ভরে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে। আমরা প্রমাণ দিব যে কারা সত্যিকার হত্যাকারী কারা ছিল, এবং তাদেরকে এবং পালাতে সুযোগ দেওয়া হয়েছে। ১,০০০টা প্রমাণ দেখাতে পারবো যে হত্যাকারীদের এবং বিডিআর এর সমস্ত লোক, ১০,০০০ লোক বিডিআর এর পিলখানাতে ছিল, তাদেরকে ২ দিন ধরে কোন রকম কর্ডন না করে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যেই আসল হত্যাকারীরা পালাই গেছে, এবং তারপরে ওদেরকে যারা ফেরত আসছে, যারা স্বীকার করতে চাইছে, আসল ঘটনা বলতে চাইছে, তাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন রকম প্রথমে সুইসাইডের গল্প বলছে, তারপরে যখন দেখছে যে সুইসাইডের গল্প নিয়ে ক্রাইসিস শুরু হয়ে গেছে, তারপরে সবাইকে হার্ট অ্যাটাকে মারা শুরু করছে। এবং এটা কিন্তু একটা দুইটা না, ৩০, ৪০, ৫০টার কাহিনী। যারাই সাক্ষী দিতে চাইছে, আসল ঘটনা বলতে চাইছে, তাদেরকে এইরকম পরিণতি ভোগ করতে হয়েছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর র‍্যাংকের একটা অফিসার, তাকে টোটালি গায়েব করে দিছে। সে কোনো হিসাবের মধ্যে নাই। আওয়াল, খন্দকার আওয়াল। সুবেদার মেজরকে নিয়ে অনেক হইচই হচ্ছে। আওয়ালকেও তো ব্রাশ ফায়ার করে মারা হয়েছে। এর কোন রকম মানে স্বীকৃতি কোন ইয়ে নাই কেন? হয় সে বিদ্রোহী হিসেবে থাকবে, হয় সে কোন অংশে বিদ্রোহে অংশগ্রহণকারী নাই বলা হবে, অথবা তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এটার একটা প্রমাণ থাকতে হবে।
এই সমস্ত জিনিস সমস্ত উল্টোপাল্টা হচ্ছে। একজন এখন আমাকে বলতেছে যে আমি রয়্যাল এজেন্ট। তা আমি ২০১০ সালে রয়্যাল এজেন্ট হিসেবেই তো আমি বিডিআর এর হত্যা রিপোর্টের নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। আমি জাতির কাছে সেটাই বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি রয়্যাল এজেন্ট এবং সেইজন্য বিডিআর হত্যার রিপোর্টকে আমি নোট অফ ডিসেন্ট দিয়ে আমি বেরিয়ে চলে আসছিলাম। এটা বলার চেষ্টা করতেছে। এটা এই একটা মানে অভিযোগের একটা লিমিট থাকতে হবে। মানে যারা এই কাজগুলো করতেছে, এই অভিযোগটা একটা ভিডিও বানায়, এরা চিন্তা করে না যে এই ভিডিওটা মানুষ কতটুকু স্বাভাবিকভাবে নিবে। আমি দুর্নীতিবাজ। তা তুমি বলো যে অমুক, অমুক জায়গায় তোমার সমস্ত এজেন্সি, আর্মির এজেন্সি সব ফাইলপত্র সবকিছু আছে। তুমি আমার পরিমাণটা বলো না দুর্নীতিবাজ কোথায়? একটা মহিলার ছবি দিছো তুমি আফসানা। তার ছবির পিছনটা দিছো। সামনেটা দেখাইলে না কেন? অফিসারটার কথা বললা না কেন? তার কাহিনী বললা না কেন? কোথায় কোন সালে কোন ইউনিট বাংলাদেশ আর্মির আমার আর একটা অফিসারকে বের করতে হবে। ইলিয়াস ভাই আমি বলতেছি যে ৪ টা ইউনিট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কমান্ড করেছে, মেজর হিসেবে ২ টা ইউনিট কমান্ড করেছি আমি। আমি যদি ওইগুলো করতাম লেফটেন্যান্টের গার্লফ্রেন্ডের সাথে যদি আমি অ্যাফেয়ার করতাম বহুত আগে আমার চাকরি থেকে চলে যেতে হতো। তাইলে আওয়ামী লীগ আসলে আমি বাই দিস টাইম সেনাপ্রধান হয়ে যাইতাম। এই গুণাগুণ থাকলে। কেননা আমার কাছে ওই আরো গল্প আছে যেগুলা এই সমস্ত গল্পগুলা এই মানে তাকিয়া আফরোজ হিয়া মেহরুন নেসা হিয়া এইটা অনেক জেনারেলদের সাথে আমি ছবি দেখতেছি এই মহিলা এবং এই মহিলা তার এনআইডি তে লেখা আছে জাকিয়া আফরোজ। এনআইডি তে যার নাম জাকিয়া আফরোজ তার নাম হচ্ছে মেহেরুন্নেসা। একটা মেজরকে তার সাথে অ্যাফেয়ারের জন্য এক মহিলার কমপ্লেনের উপর একটা মেজর চাকরি হারাইছে। কিন্তু এই মহিলার সাথে আমি ৩ জেনারেলের ছবি দেখতেছি। আমার কাছে রইছে। এগুলোকে আমি আপনাকে পাঠাবো? আমি এইগুলো তো পাঠাতে চাচ্ছি না। এই অপরাধীগুলো হয় চাকরিতে আছে নাহলে রিটায়ার করে গেছে। দে আর স্টিল ইন সার্ভিস। আমরা চাকরিতে থাকতে এই ধরনের কখনো অপরাধ আর্মিতে হয় নাই। হইলে সাথে, সাথে এমন অ্যাকশন হইছে যে আরো ১০ জন সতর্ক হয়ে গেছে। এই গত ১৬ বছরে আর্মিকে এমনভাবে করাপ্ট করা হইছে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য দিয়ে। এবং এখনো আমি আশ্চর্য হচ্ছি যে এখনো দেখছি যে মিলিটারি অফিসারদেরকে বিভিন্ন সিভিল অর্গানাইজেশনে পাঠানো হচ্ছে। এটা পাকিস্তান আর্মি না। যে তারা যাই কিছু করবে তাদের ব্যাটল ফিটনেসটা তারা কখনো কম্প্রোমাইজ করে নাই। যেটা তারা প্রমাণ দিয়ে দিছে গত ১ সপ্তাহের বা ৫ দিনের যুদ্ধে। বাংলাদেশ আর্মি ইজ নট পাকিস্তান আর্মি। জি। তারা নিজের ব্যাটল ফিটনেসটা রেখে তারপরে তারা যায় কর্পোরেট সিস্টেমে ইনভলভ হইছে, প্রফিট নিয়েছে। তারা কিন্তু লুটপাট করে নাই। বাট আমাদের অফিসাররা রাজনৈতিক দলের নেতাদের সাথে মিলে দেশকে লুটে নিয়ে গেছে। তার প্রমাণ সব আছে। কিন্তু এখন আমাদের সেনাপ্রধান বলেন প্রমাণ দেন। তাহলে আমরা জেলে আইসিটি তে হ্যান্ড ওভার করব। আজ হুম। পর্যন্ত একটা মিলিটারি অফিসার এত গুম খুন হইছে। এই বেকুব জিয়াউল হাসান শুধু জেলে গেছে। আর কেউ নাই কেন? আর কেউ কি এই সমস্ত খুন হত্যা কি শুধু জিয়াউল হাসান করছে? বাকিরা কোথায়? এই কথাগুলো বলার জন্যই এই ভিডিওটা হইছে। আমি তো মনে করি ভিডিও এরকম আরো প্রকাশ করা হোক। পরবর্তী ভার্সনে আফসানা তারপরে তার ওই লেফটেন্যান্টের গল্প বলুক না আরো। বাংলা আমার বলা লাগবে না। আমার সাথে যারা চাকরি করছে এই ইউনিটে এই ৪ টা ৫ টা ইউনিটের অফিসাররা সৈনিকরা সবাই বলবে। তাদের থেকে ইন্টারভিউ নেওয়া হোক। ওই ছবি বন্ধ করে দিলে হবে না। নাম প্রকাশ করে দিক আমি সবাইকে অনুমতি দিলাম। কিন্তু আমার নামে দুর্নীতির কথা এই ধরনের পরিচিত এই নারী গঠিত বিষয় এগুলো বহুত চেষ্টা করছে তারা। আমার জি। বাড়িতে চলে আসছে মহিলা। ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, আমরা আপনাদের এগুলো তো শুধু বর্ণনা দেখছি। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশ সেনাবাহিনীতে অসংখ্য দেশপ্রেমিক মানুষ আছেন, সৎ মানুষ আছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে জানান যে এই সেনাবাহিনীর অফিসাররা কাদের কোথায় কত পরিমাণে সম্পত্তি আছে, কি, কি দুর্নীতি করেছে সেগুলো আমরা তুলে ধরব। আমরা এর পরের পর্যায়ে কর্নেল হাসিনুর স্যার আপনার কাছে যাই। আপনি দীর্ঘদিন পাহাড়ে ছিলেন। আমাদের পাহাড়ে এখন যা চলছে, আমি আমার যতটুকু জ্ঞান আছে আমি মনে করি যে পাহাড় এখন আর বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নাই। ১৯৯৬ সালের যেই কথিত শান্তি চুক্তির মাধ্যমে আ শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর ভারত যে বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে প্রত্যাহারের মাধ্যমে জেএসএস, ইউপিডিএফ, এখন নতুন করে আরাকান আর্মি শুরু হয়েছে।
এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থার পালিত কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে পাহাড়কে ধরে রাখা হয়েছে। আপনি সেখানে কাজ করেছেন দীর্ঘদিন। মানে আমাদের সেনাবাহিনী কেন? মানে সেনাবাহিনী কি এই আপনারা খালি ক্যান্টনমেন্টে আর এর পাশে ডিওএইচএস এ আপনারা এই যে বসে আপনারা খাবেন, ভালো, ভালো দামি গাড়ি নিয়ে ঘুরবেন। এইজন্য কি সেনাবাহিনী নাকি? মানে পাহাড় কেন শান্তির নামে আপনারা সেখানে অশান্তি করে তারপর ঢাকায় চলে এসেছেন? বলবো ভাই? জি, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখনকার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন। আমি এখন পাহাড়ে এসেছি বেড়ানোর জন্য, দুর্গম এলাকা। এখানে সাধারণত যে চেক করা হয়, আমি অবাক। সন্ধ্যার পরে চেক করে না। এটা তো আমি কখনো শুনি নাই। আপনি দিনের বেলা চেক করেন, সন্ধ্যার পরে চেক করেন না। তো যারা অস্ত্র নিয়ে চলাফেরা করে, তারা কি দিনের বেলা আপনাকে অস্ত্র নিয়ে যাবে, আপনি ধরবেন? এটা হয়? কিন্তু আপনি যখন থাকবেন না তখনই হয়। তা আপনি তো ব্যবস্থা করেই দিচ্ছেন, রাতের বেলা ডিউটি করেন না। এই জন্য সম্পূর্ণ দায়ী আমাদের ফ্যাসিস্ট হাসিনা। উনি একটা চুক্তি করছেন, যে চুক্তির সাথে আমাদের সার্বভৌমত্ব এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক, যার জন্য এই চুক্তি ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না। এবং চুক্তির দিন, যেদিন উনি পতাকা কবুতর উড়ান, সেই দিনই চুক্তি বিরোধী দল প্রকাশ করে, ইপিডিএফ। এরপরে শুরু হয় দলীয় কোন্দল এবং সংস্কারপন্থী উভয় দলের মিলে প্রায় 5টা দল এই চাকমা অধ্যুষিত এই বিষয় নিয়ে। এছাড়া নতুন আবিষ্কার হয়েছে কুকি চীন, আর একটা হচ্ছে মং পার্টি, তারপরে আবার এখন তো আরাকান আর্মি আমাদের সীমান্তে। এগুলি আসলে হওয়ার স্কোপ ছিল না। আমাদের আসলে দায়বদ্ধতা, ভালোবাসা সেনাবাহিনী হিল ট্যাক্সের প্রতি সেটা নাই। কেন নাই তার প্রধান কারণ, আমি যুদ্ধ করতাম দেশের জন্য। আমি জানি ভালো কিছু কাজ করলে আমি প্রশংসিত হব। এই প্রশংসিত জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? যেমন আমি বীর পদক পেয়েছিলাম গর্বের জায়গা থেকে, এখন কিন্তু বীর পদক দেওয়া হয় না। শেখ হাসিনা এটা উইথড্র করছে। এখন একটা লোক কেন যুদ্ধ করবে? একটা অফিসার, তাকে যদি এই সম্মানটা না দেওয়া হয়, তাকে কি নতুন করে কিছু আবিষ্কার করছে যার সাথে আমরা অবগত না? সরকার চায় না আমরা কাজ করি। প্রতিটা ব্যাটালিয়ানেই মনে করেন কিছু অফিসার না থাকলেও যা আছে তা দিয়ে কাজ করা সম্ভব। সে এখন জীবন ঝুঁকি নিয়ে কেন কাজ করবে? সরকার তো চায় না। নাম্বার 2 নম্বর যে জিনিসটা আছে, দেখেন আপনি এই এসএসএফ, কত এসএসএফ একটা দেশের, কি এই যে মনে করেন মাইন্ডসেট আপনি দেখেন যে 4 স্তরের নিরাপত্তা, 3 স্তরের নিরাপত্তা। কেন? আপনি এই দেশের নাগরিক না? আপনার এত নিরাপত্তা লাগবে কেন? আর সেনাবাহিনীর লোককে এত নিরাপত্তা নেবেন কেন? ওই প্রেসিডেন্টের জন্য নিরাপত্তা, প্রধানমন্ত্রীর জন্য নিরাপত্তা, স্ট্যান্ড বাই, তারপর ডিজিএফ এর অসংখ্য অফিসার। সেনাবাহিনীর প্রধান, আমি জানি না তার কোথায় পাইছে এই অবৈধ মানে দলবিন্যাস। তার সাথে বেশ কয়েকজন অফিসার একসাথে অস্ত্র সহ। আমার জানা মতো সেনা প্রধানত এই স্কোপ নাই এই অস্ত্র রাখার, এই বাহিনী তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেনাপ্রধান গর্বের সেনাপ্রধান, জনতা আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান, তাকে মারবে কি? মারা তো কথা না। আর এই যারা তাকে নিরাপত্তা দেয়, তারা কি আসলে প্রোটেক্ট করতে পারবে তাকে? মাঝখান দিয়ে বিড়ম্বনা সৃষ্টি করে। এই যে ঢাকায় নিয়ে আসা ব্যক্তির স্বার্থে নিরাপত্তার নাম বলে, আমি মনে করি এটাকে বন্ধ করা উচিত জরুরি। ক্যাম্পে অফিসার দেন, এখন অফিসার নাই। কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে সার্চ করবেন, কিছুই আমরা জানি না। খুব দুঃখজনক লাগে। আজকে কোনো বিপদ হলে আমরা হ্যান্ডেল করতে পারবো না। আমরা সেই সামর্থ্য নাই হ্যান্ডেল করার। আপনি সব লোক ঢাকায় থাকবে, এটা তো কাম্য না। ঢাকা থেকে আমি মনে করি ঢাকায় মূলত এই অফিসারদেরকে ক্যাম্পে পাঠানো। সে যেই করেরই হোক, তাকে তাকে করতে হবে। আগে অনেক সুযোগ সুবিধা দেওয়া হইতো ক্যাম্পে। মনে করেন এখনো যদি মনে করেন কোনো অফিসার 3 বছর চাকরি করে হিল ট্যাক্সে, ভালো কাজ করে, তার প্রমোশন অগ্রগণ্যতা দেওয়া হবে। হিল ট্যাক্সে চাকরি করছে, সমতলে আসলো, তাকে বাড়ি বাড়ি গেলে তো পাওয়া যায় না, আর্মির কোয়ার্টার দেরি হয়, সেটা আগে দেওয়া হইতো। এবং তার জন্য বিশেষ খেতাব ছিল, পদক ছিল। আসলে আমি মনে করি আসলে সরকার চান না
অপারেশন হোক। আমি এইটাও শুনছি রাতের বেলা অপারেশন বন্ধ। এটা কেমন করে সম্ভব? নাইট অপারেশনের একটা তো আমাদের প্রশিক্ষণ অংশ হিট ট্যাক্সে। কেমনে রাতের অন্ধকারে চলতে হয়, এটি করতে হবে। নদী পারাপার বন্ধ। কেন? আমি জানি না। আর সরকার চাচ্ছেন না, সেনাপ্রধান সেনাবাহিনীও চাচ্ছেন না এগুলো হোক। আসলে আমরা কি করতেছি, কেন করতেছি আমি কিছুই জানি না। আমাদের দেশ আমরা নিজেদের মতো করে চালাবো। এখানে আমি আমি ইলিয়াস ভাই বলি, আপনি অবাক হবেন। ক্যাম্পে সৈনিক আছে, তার ফুটাইয়া পানি খায়। আরে বাবা, তুমি ফুটাইয়া পানি খাচ্ছ কেন? তুমি তো মুখ ধুচ্ছ এই ঝর্ণার পানি। তোমার সাথে শত শত লোক, হাজার হাজার লোক এই ঝর্ণার পানিই খাচ্ছে। তোমাকে এর সাথে অভ্যস্ত হতে হবে। তা আমি তো আসলে আইসোলেশন হয়েছে নিজে নিজেই। অর্থাৎ আপনি হাত ধুচ্ছেন ঝর্ণার পানি দিয়া, প্লেটটা ধুচ্ছেন ঝর্ণার পানি দিয়া, মুখ ধুচ্ছেন ঝর্ণার পানি দিয়া, খাচ্ছেন আপনি সেই ফুটানো পানি। এটা তো মশকরা, জ্ঞানহীন, মানে বুদ্ধি মানে বেকুবের মতো কাজ। আমাকে অভ্যস্ত হতে হবে, যেহেতু এটা এমন কিছু না যে নতুন কিছু। আমার আশেপাশে জনগণ সেই একই পানি খাচ্ছে, এটাও একটা ট্রেনিং এর অংশ। তা আমি মনে করি ভাই, না, এই যে এটা হাসিনা আসলে যে আপনাদেরকে এই এখনকার যে সেনাপ্রধান এই ব্যক্তি সম্ভবত যমুনা টিভিতে গিয়ে একটা না, উনি না, শফি, মেজর জেনারেল শফি একটা বক্তব্য দিয়েছিলেন যে দুই আপনাদের বেলা ভাত, দুই ভাত বেলা ভাত। ভাত খাওয়ায়, মানে আর্মিরে ভাত খাওয়ায়। আপনাদের আর্মি বেশিরভাগ আমি ইউনূসের সাথেও কিছু আর্মি অফিসার দেখি পেট এরকম মোটা। এ কি পুলিশ না আর্মি বুঝা যায় না। মানে ইলিয়াস ভাই, এই পেট নিয়ে পাহাড়ে উঠবে কেমনে? আমার লজ্জা লাগে। ইভেন যদি কোনো কাজে না লাগে, অন্তত পেটটাকে নিচের দিকে চাপে রাখে বেল্ট। এখন এই যে মনে করেন দুই বেলা ভাত, ভাত দিয়ে যুদ্ধকালীন আপনি সময় কি করে ভাত খাবেন? যুদ্ধকালীন সময় ভাতটা বেশিক্ষণ রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আগেকার দিনে একটা বৈরী পরিবেশ ছিল, আটা আটা খুব খারাপ ছিল, এখন আটা খুব ভালো। তা আমি মনে করি জরুরি চেঞ্জ করা উচিত। আমাকে রুটি খেতে হবে। আমি এটা এখন অভ্যাস, মানে এই যে যুদ্ধ মানে এই না, যুদ্ধ কবে আরাকানদেরকে প্রতিহত করার জন্য আমরা মানে রোহিঙ্গাদেরকে ধরে রেখে তারপরে আমরা মানে আগে আমি আমি জানি না ওই সময় 1992 তে, তারপরে 78 এ ২ বার আরাকান এই রোহিঙ্গাদেরকে এখানে ঢুকিয়েছিল তারা। এক সময় একবার ছিল জিয়াউর রহমান ক্ষমতায়, তার পরের বার ছিল খালেদা জিয়া ক্ষমতায়। তো ওই সময় আপনি কোথায় ছিলেন আমি জানি না। মানে তখন যে এই যে আমরা আ রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে আরাকানে আবার পাঠিয়ে দেব এই থ্রেট করে তারপরে মিয়ানমারকে বাধ্য করা হলো তাদেরকে ফেরত নেয়ার। মানে এখন ওই মানে ওই আগে যেই কৌশলটা নেয়া হয়েছিল সেই কৌশল না করে এখন আমরা শুনছি কেউ আবার করিডোর দিয়ে দিচ্ছেন এই সেই। মানে এগুলো করে কি আসলে আমাদের এই আরাকান সমস্যাটার সমাধান হচ্ছে? আচ্ছা ইলিয়াস ভাই, আপনি ১৪ তালা বসে ইভেন ডিজিএফআই জানে না, জানেন? কি হচ্ছে না হচ্ছে। আরাকানের এই যে আরাকানটা কারা? এটা হলো বর্মী, এটা দস্যু, মগের হুম, মুল্লুক যে শব্দটা আসে, মগের মূল্য এই যে মগ দিয়ে, হুম, এই মগের দিন, এই মগের সাথে আপনি এখন যেই সুযোগ আছে, ওরা ওটা চাপে পড়ছে। কে বলছে আমারে চাপে পড়ছে? ওরা তো আমার বলে নাই। কদিন আগে পহেলা বৈশাখ করলো না, বাংলাদেশের ভিতরে ঢুকে ইউনিফর্ম পরে নাচ গান করলো, ওটা চাপে নাই। আমরা এখন ইউএন বললো চাপে আছে, তো ইউএন বলুক, কেমন সমাধান হবে? এখনো মায়ানমারের এমন মিসাইল আছে যা মারলে আমাদের চিটাগাং হিট হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা মায়ানমারের ল্যান্ড। আরাকান আর্মি এখনো বিপদে পড়েনি, পড়লেও তাদেরকে অবশ্যই আমাদেরকে আমরা করিডোর দিব। ওই শর্তে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি না, মিয়ানমার রাজি, চীন রাজি, এবং আমার রোহিঙ্গাকে মানে সম্মানজনক জায়গায় তাকে রাখতে হবে। এইসব জিনিস কথা বলতে গেলে ভাই, এলাকার লোক, অর্থাৎ রোহিঙ্গা প্রতিনিধি নেবেন, অল গোয়েন্দা বাহিনী নেবেন, ৩ বাহিনীর লোক থাকবে, সকল রাজনৈতিক দলকে নিয়ে আপনাকে বাস্তবায়ন করবেন। সরকার উল্টাপাল্টা করতেছে, আমাদের সেনাবাহিনীও তেমন একটা দায় লাগাচ্ছে না। আমি এটা খুব লজ্জাজনক। তবে আমি মনে করি এই লোকদেরকে, প্রশিক্ষিত লোকদেরকে ধ্বংস করছে কিন্তু আমাদের না জানার জন্য। আমরা ইতিহাস পড়ি না, যার জন্য বিপদে পড়ছি। তো ইলিয়াস আলী ভাই, একটা বিষয় নিয়ে আমি আলোচনা করি, সেটা হলো মেজর জিয়া। হুম। আমার মনে হয় আলোচনা করা দরকার। এটা সেনাবাহিনী, সেনাপ্রধানের দায়িত্ব। আমরা আজকে বিপ্লব নিয়ে কথা বলতেছি, ওই জিয়া কিন্তু তখনই মনে প্রাণে বিপ্লব, হ্যাঁ আমিও বিপ্লব করছি, অস্ত্র ছিল না, জিয়াও অস্ত্র নেয় না। জিয়া বলছে আমি বিদ্রোহ করছি, হ্যাঁ বিদ্রোহ করছে মনে প্রাণে, অস্ত্র নিয়ে তো বিদ্রোহ করে নাই। আমরা অনেক অফিসার মনে প্রাণে ঘৃণা করতাম হাসিনাকে। এখন সেই লোকটাকে
যখন পলায়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য, তাকে নানা রকম বছিলা হজে যে আপনার সাথে কথা বলছিলাম, তার সাথে পরিচয় করে কত নগ্নভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জিয়াকে। জিয়া এখন জীবিত। এখন কার দায়িত্ব জিয়াকে প্রতিষ্ঠিত করা, যে জিয়া নিরাপরাধ? সেনাপ্রধানের। কিন্তু দেখেন সেনাপ্রধান সেনাপ্রধান গোয়েন্দা তো তার তার পাশে নাই। তিনি যা আইনি যে বিষয়গুলো করছেন, সেই বিষয়গুলো তিনি তিনার নিজের মতো করে তিনি করছেন। সেনাবাহিনী তাকে কোনো সহায়তা করছে না। এমনকি সরকারও যে খুব বেশি আন্তরিক তা না। আসলে এই সরকার চাচ্ছে না আওয়ামী লীগ কলঙ্কিত হোক। আপনি এত কিছু কমিশন করতেছেন, আপনি নারী কমিশন করলেন কারণ ছাড়া মাঝখানে কেন? এই কমিশন আপনার দরকার ছিল না? জঙ্গি কমিশন, জঙ্গি নাটক যেগুলি হয়েছে এগুলির জন্য একটা কমিশন দরকার। এটার জন্য একটা কমিশন দরকার। আসলে এই যে এত মানুষ মারা হলো জঙ্গি নাটক করে, হলি হার্টিজান থেকে শুরু করে এই যে জাহাজ বাড়ি, এই জন্য একটা কমিশন দরকার। এই অপরাধে অসংখ্য নিরীহ লোক জেলখানায় আছে। আমি জিয়া সব কটার সাথে জড়িত। আর এই দায়িত্ব সেনাপ্রধানের নিতে হবে। হ্যাঁ, তুই আমার আশ্রয়ে থাকো। সেনাপ্রধান তো ওই তারপর মামলাগুলোতে আপনার যাদেরকে জামিন দেয়া হচ্ছে, সেখানে সেনাবাহিনীর চাপ দিয়ে জাজ সাহেবকে আপনার সেগুলো স্টে অর্ডার নেয়াচ্ছে। ওই জামিনগুলো স্টে করে দিচ্ছে। মামলাটা স্টে করে দিচ্ছে। এই যে এগুলো সেনাবাহিনী আ মানে তার দায়িত্বের বাইরে গিয়ে করছে। কিন্তু আসল দায়িত্ব যেটা সেটা করছে না। যাক কর্নেল হাসিন, আমরা আপনার কাছে আবার আসি। তার আগে আমরা একটু ভেতরের খবর জেনে আসি। আপনারা তো বাইরে যা থাকেন সেটা। মানে ভেতরে ওদের বউ, নাতি-পুতি এই যে কি বলে শাশুড়িরা যা করছে ভেতরে, সেই খবর আমাদের তাজনুমা মাহা উনি আছেন। উনি আমাদের মেজর তানভীর হায়দার আ আ নূর, তিনার ওয়াইফ। আপনারা জানেন যে তানভীর হায়দার নূর, যার মরদেহ এখনো পর্যন্ত পিলখানার ঘটনায় খুঁজে পাওয়া যায় নাই, বা তিনি জীবিত আছেন কিনা সেটাও আমরা জানি না। বলা হচ্ছে তিনি মারা গিয়েছেন, কিন্তু তাকে এই আমাদের সামনে যিনি আছেন, তিনাকে বাধ্য করা হয়েছে অন্য একটা লাশ নিয়ে তারপরে তার স্বামীর লাশ বলে চালিয়ে দেওয়ার জন্য। তো সেনাবাহিনী এই ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে, যেই কারণেই বিডিআর যেই আ হত্যাকাণ্ড, সেটাকে বিডিআর বিদ্রোহ নাম দিয়ে তারপরে বিডিআর এর নিরীহ যেসব মানুষজন আছে তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে, এবং সেই বিচারটা তারা রিভিউ করতে চায় না। এটা যে নতুন করে তদন্ত হবে সেটাও তারা করতে চায় না। নানান ধরনের টালবাহানা। আমরা আজকে যখন কথা বলছি, সেই দিনের বেলায় বাংলাদেশে ৪০ জনকে আপনার জামিন দেওয়া হয়েছে আজকে আবার নতুন করে। এই জামিনের শুনানি আজকে ৬ মাস ধরে ঝুলিয়ে রেখে ১০ জন ৫ জন এইভাবে তাদেরকে ছাড়া হচ্ছে। মানে যত দিন যাবে আরকি, এরা এমনিতে অসুস্থ সবার। আপনি যদি হাসিনুর ভাই, আপনি জেলে ছিলেন, আপনি দেখেছেন যে এদের পায়ের ভেতরে কি অবস্থা, এদের পুরো শরীরের ভেতরে ড্রিল ঢুকিয়ে তারপরে তাদের অত্যাচার করা হয়েছে। কারো পায়ে সমস্যা, মাথায় সমস্যা, বুকের সমস্যা, একেকজন একেক সমস্যা নিয়ে তারা ধুকে মারা যাচ্ছে, এবং সরকারও সেটাই চাচ্ছে। তো আমরা সরকারের ভেতরে ডিজিএফ এর একটা সোর্স, মানে কি বলে এটা, এজেন্ট আসিফ নজরুলকে পেয়েছি, যে কারণে আসিফ নজরুলকে তারা দিয়ে এই কাজগুলো সুন্দরভাবে করাচ্ছে। তো আমরা ভেতরে এখনো পর্যন্ত আমরা জানি কাদের সিদ্দিকী চলে গিয়েছেন। তারপরে আরেকটা কালপিট ছিল কর্নেল মুজিব, তার স্ত্রী, আরো অনেকেই ভেতরে অনেক ধরনের ২ নম্বরি করছেন, নানাভাবে প্রভাব বিস্তার করছেন। সেই কথাগুলো আমরা আ মেজর নূরের স্ত্রী মাহার কাছে শুনে আসি। মা আপু, আপনার উপরে অনেক ধরনের ঝামেলা যাচ্ছে, যেটা আ আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসেরের উপরে যে ধরনের চাপ যাচ্ছে, আপনার উপরেও এরকম অনেক চাপ যাচ্ছে। আপনি অনেকদিন ধরেই চাচ্ছিলেন এই বিষয়গুলো জানাতে। আমি নিজেই চাইনি যে সেনাবাহিনী এতটা বিতর্কের ভেতরে আসুক। কিন্তু সেনাবাহিনী বাধ্য করছে আমাদেরকে এই বিষয়গুলো সামনে নিয়ে আসা, এবং তারাই বিডিআর বিদ্রোহের এই নামে পিলখানা হত্যাকাণ্ডকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। যে কারণে আমাদের হাতে এখন আর কোনো সুযোগ নাই। তার উপরে তারা গতকালকে হাসান নাসেরকে নিয়ে যে নোংরা খেলা শুরু করেছে, সো আমাদের তো নোংরা খেলা করার দরকার না। আমরা যেটা সত্য সেটা জানালেই বাংলাদেশের মানুষ জানতে পারবে যে এই ওয়াকার কে, এবং তার আশপাশের যেসব চেলা-চামুন্ডা যারা আছে তারা আসলে কি করছে। তো বলুন মাহাপু, আপনি কি অবস্থা, কি দেখছেন? কি ধরনের ষড়যন্ত্র চলছে ক্যান্টনমেন্টে? হাই, আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই। আসসালাম আলাইকুম। আমি ১ম এই যেটা বলতে চাচ্ছিলাম যে, এই যে একটা প্রোপাগান্ডা হচ্ছে সব জায়গাতে, যেমন হাসান নাসির ভাইকে নিয়ে হচ্ছে, ঠিক একইভাবে দেখা যায় আমি যখন ধরেন নরমালি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি যে, আমার হাসব্যান্ডকে নিয়ে আমি কোনো আবেগের কথা লিখছি। সেখানে এসে আমাকে খুবই বাজেভাবে কিছু বট অ্যাকাউন্ট থেকে
মানে একটার পর একটা একজনকে একজন সাপোর্ট দিয়ে নোংরা কথা বলে। আমি যখন অন্য কারো অ্যাকাউন্টে একটা ভালো কথা লিখছি, সেখানেও আমাকে নিয়ে বাজে কথা বলে। মানে আমি নিজেই কিন্তু খুব সমস্যার মধ্যে আছি। এটা তো গেল এদিকে। আর আমাদের যে শহীদ পরিবারগুলো আছে, তারা তো ২০০৯ সাল থেকে দেখেছি যে আমাদের জুনিয়র যে ফ্যামিলি গুলো আছেন, তাদেরকে একটা পাশ করে রাখে। মানে আমাদের উনাদের কথা অনুযায়ী যে আমাদের হাজবেন্ডদের চাকরির সিনিয়রিটি কম, তারা আর্মিকে এরকম এত বড় কিছু দিতে পারেনি, উনাদের অবদান অনেক বেশি। এখন ভাইয়া এখানে বলতে গেলে আমি বাংলাদেশ আর্মিকে অনেক রেসপেক্ট করি। এখানে আর্মি অর্গানাইজেশনকে তো আমি দোষ দিতে পারবো না, দোষ দিতে হবে আমার ব্যক্তিকে। তো এখানে প্রত্যেকটা ব্যক্তি যদি তাদের দোষগুলাকে ঠিক না করে, তাহলে তো তখন ওই ওই অর্গানাইজেশনকে নিয়ে কথা চলে আসে। আসলে অর্গানাইজেশনের তো কোনো কাজ নাই, এখানে দোষ করার কোনো উপায় নাই। তো সেখানে দেখা যাচ্ছে আমাদের শহীদ পরিবার যখন আসছে, আমি প্রথমে যখন পিলখানা থেকে বের হয়ে আমার স্টেটমেন্ট দেওয়া শুরু করলাম, প্রথমেই আসি যে আমার সাথে কি ধরনের বিহেভিয়ার হয়েছে। সেখানে আমি আমার রুমে যে ঘটনা হয়েছে, আমার রুমের বাইরে যে ঘটনা হয়েছে, সেই কথা বলার সাথে সাথে রিয়াক্ট করে উঠে আমাদের শহীদ পরিবার, রিয়াক্ট করে উঠে মেজর জেনারেল তারেক সিদ্দিকীর মিসেস। তো আমার কাছে এটা একটা দুঃখ যে কোথায় আমাকে আমাদের শহীদ পরিবার থেকে সাপোর্ট দিবে, কিন্তু আমি যেটাই বলছি, হ্যাঁ, যে আমি কোনো হিন্দি কথা কখনো শুনিনি। তাদের একই কথা যে আমি হিন্দি কথা কেন শুনবো, কেউ তো শুনেনি, আমি কেন শুনলাম। তো এই আগের কথা থেকেই যদি আসি, আমার যতবারই স্টেটমেন্ট নেওয়া হয়েছে, আবুল কাহার আকন নিয়েছে, আর্মি হেডকোয়ার্টারে নিয়েছে, মোট ৩টা স্টেটমেন্ট নেওয়া হয়েছিল। নেওয়ার পরে আমাকে পাগল বানানো হয়েছে, আমার রেকর্ডিং নেওয়া হয়েছে, কিন্তু যখন তারা টাইপ করে নিয়ে আসছে, আমি পড়ার পরে দেখি ওখানে আমি যা যা বলেছি তার কোনোটাই নাই, একদম তাদের সাজানো। এভাবেই যাওয়ার পরে আমাদেরকে আহ ইয়েতে রাখা হলো, যে আর্মি হেডকোয়ার্টারে নেওয়া হলো, আর্মি হেডকোয়ার্টারে মেসে ওখানে নেওয়া হলো। তারপরে হচ্ছে আমার ঠিক মনে নাই, সব ফ্যামিলিকে বসিয়ে সৈনিকদের একটার পর একটা ছবি দেখানো হলো। এটা কি প্রজেক্টরে নাকি বড় কোনো মনিটরে, এটা আমার ঠিক মনে নাই। তো দেখাচ্ছিল যে এইখান থেকে আমরা সৈনিকদেরকে সিলেক্ট করে আমরা সাক্ষী দিব, হ্যাঁ, যে এরপরে এ, এরপরে এ। তো আমাদের সবগুলো ভাবির মধ্যে যে রিয়াকশনটা হলো, যে আমরা তো সবাই ভিতরে ছিলাম না, মানে অনেকে এটা বললেন। তারপরে হচ্ছে যারা আমরা ভিতরে ছিলাম, আমাদের অনেকের মধ্যে এই কাজটা করলো যে আমরা তো কারো নামই জানি না। বেসিক্যালি যারা আমরা ভিতরে, মানে আমরা ঢাকায় থাকতাম না, আমরা তো তাদের চিনি না, আমরা কিভাবে নাম বলবো। তখন হচ্ছে ওয়েলফেয়ারের একজন অফিসার ছিলেন মেজর তারেক, উনি আহ উনি একদম লিখে দিলেন যে এভাবে আপনি নামগুলো মুখস্থ করেন। প্রত্যেকটা ভাবিকে উনি এভাবে হেল্প করলেন। আমাকে উনি বললেন যে ভাবি, আপনি অফিসে হোক, অফিস আওয়ারে পরে হোক, আপনার যখনই আটকে যাবে, প্রত্যেকের জন্য আমি সেট রেডি করে রেখেছি, এভাবে আপনি নাম মুখস্থ করবেন। এমনকি সিডি দিয়ে দিল প্রত্যেকটা ফ্যামিলিকে, যারা ভিতরে ছিলেন তাদেরকেও, যারা বাইরে ছিলেন তাদেরকেও, যে সিডি দেখেন, প্রতিদিন সিডি দেখেন, নাম দেখবেন, চেহারা দেখবেন, বারবার দেখবেন। এভাবে ৬-৭ মাস ধরে আমাদের মুখস্থ করানো হলো। তো আপনি দেখেন, কথা বলতে গেলে যে এই যে একজন অফিসার, যে উনি শিখিয়ে দিচ্ছেন যে এভাবে আপনি সৈনিকদেরকে মনে করেন, আপনি তো ট্রমায় ছিলেন, আপনার আসলে মনে নাই। তো আমার কথা হচ্ছে মেজর তারেক তো আমার সাথে ভিতরে ছিল না পিলখানায়, উনি কি করে জানলেন যে এই সৈনিকরা ভিতরে ছিলেন, তাই না? তো উনি যখন এগুলো করলেন, আমি তখন বললাম যে ভাই আমি এভাবে পারবো না। তখন উনি বলল যে ভাবি, তানভীরকে তো পাওয়া যায় নাই, জিনিসটা তো অন্যরকম হয়ে যাচ্ছে। প্রথমেই কিন্তু আমি যখন ভাই 10 মাস পর্যন্ত, 9 সালে 10 মাস পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত লাশটা রিসিভ করিনি, আমাকে 2টা ডেথ সার্টিফিকেট দেয় নিখোঁজ হিসাবে। 3 নাম্বারটা আমার কাছ থেকে মিসিং, আমার বাসা থেকে তো একসাথে 4টা চুরি হয়ে গেছে, 3 নাম্বারটার কোনো কপি ছিল না, এর জন্য এটা কি লেখা ছিল আমার মনে নাই। 4টার মধ্যে মেজর র্যাঙ্ক দিয়ে দাফন করা হয়। তার আগে পর্যন্ত বলা হয় যে আমি যদি না নিয়ে থাকি, তাহলে ডিক্লেয়ার করা হবে যে আমার হাজবেন্ড দেশদ্রোহী ছিল। আর আমাদের শহীদ পরিবার বলে যে 6 জনকে যে পাওয়া যাচ্ছে না, সেই 6 জন হচ্ছে হত্যাকাণ্ডের পিছনে আছে।
সৈনিকদের সাথে ঘটিয়ে তারা পালিয়ে গেছে। তো ভাবিয়া যেহেতু আমাদের সবার সিনিয়র, মানে আমার থেকে আর 5 জন সিনিয়র, তারা দেখা গেল বলছে ডিএনএ টেস্টে মিলে যাচ্ছে, তারা কিন্তু লাশ একে একে নিয়ে নিয়েছে। আমার সাথে আরেকজন ভাবি ছিলেন, মেজর গাজ্জালির মিসেস, উনি আমার সাথেই লাস্ট পর্যন্ত 10 মাস পরে ডেড বডি দাফন হলো ভাইয়ের, বাট ওটাও ভাইয়ের ডেড বডি না। তো আমাদেরকে কিন্তু এভাবেই বলা হয়েছে। তো শেষ পর্যন্ত যে এভাবে যে দেশদ্রোহী বলার থেকে তোমার হাজবেন্ডের নামে একটা লাশ দাফন হোক, ওই মুহূর্তে তো কিছু করার ছিল না। তো এরপরে আপনাকে যেটা বললাম যে 2 বছর ধরে চেষ্টা করা হলো যে আমাদের আহ এভাবে নাম মুখস্থ করে, আমারটা যেটা হলো যে আমি 12 সালে গিয়ে আমাকে কোর্টে নিয়ে গেল। কোর্টে নিয়ে যাওয়ার পরে আমাকে এক কথা বলে নিয়ে গেল। ওখানে যাওয়ার পর আমাকে ওগুলো কিছুই বলতে দেওয়া হলো না। আমি যা বলবো পিলখানার অভিজ্ঞতা, আমাকে ওগুলো বলতে তো দেওয়াই হলো না, বরঞ্চ বলতে বললো যে এরা সবাই ছিল, আপনি বলবেন এরা সবাই দোষী। মানে আমি দেখলাম যেটা পুরা অনেক বড় একটা জেলখানার মতো কোর্টের মধ্যে আমাকে বলল যে এরা সবাই বিদ্রোহী। তো উনারা যেহেতু খুব হইচই করছিল, আমিও ভয় পেয়ে গেছি, আমি তো এরকম কখনো দেখি নাই। ওখান থেকে আমাকে বিডিআর পক্ষের উকিলও আমাকে তখন একটা ডেথ সার্টিফিকেট বের করে বলল যে এই যে ডেথ সার্টিফিকেট, আপনার হাজবেন্ড তো বেঁচে আছে, আপনি যে ডেথ সার্টিফিকেটটা নিয়েছেন তার বয়স 47 বছর, এই সেই ডেথ সার্টিফিকেট। আমি তখন সাথে সাথে ঘুরে আমাদের ওখানে যে মোশাররফ হোসেন কাজল ছিল লয়ার, সবার সামনেই আমি তাকে কোর্টের মধ্যে জিজ্ঞেস করছি যে আর মেজর তারেক ছিল আমার পিছনে দাঁড়ানো ওয়েলফেয়ারের, ওনাকে আমি বললাম যে আমাকে যে ডেথ সার্টিফিকেট দিয়েছেন ওটার মধ্যে তো তানভীরের এই যে লেখা নাই 47 বছর, তানভীরের বয়স তো ছিল 28.5 বছর, 47 বছরে উনার কাছে ডেথ সার্টিফিকেটে লেখা কেন? মানে আমার কাছে ব্যাপারটা একদম অন্যরকম লাগলো। আমি আর ওই ধরনের কথাবার্তাই বললাম না। আমাকে যেগুলো শিখিয়ে বলার চেষ্টা করা হয়েছিল আমি ওখান থেকে চলে আসতে নিলাম। তখন আমাকে বরঞ্চ ভয় দেখালো আহ মোশাররফ হোসেন কাজল, যে আপনাকে তো এখন অ্যারেস্ট করবে, আপনি যে কোর্ট থেকে নেমে আসলেন আপনাকে তখন অ্যারেস্ট করাবে বিডিআর এর উকিল। মানে এমন একটা অবস্থা, আমি আপনাকে ওখানে কি আর বলবো। যাই হোক, আমি কোর্টে পরে আবার উঠে সরি বললাম, সরি বলে তারপরে সেদিন বাসায় আসলাম। বাসায় আসার পর মেজর তারেক আমাকে ফোনে অনেক বকাঝকা করলেন যে আমি একদম সবকিছু নষ্ট করেছি, এরকম ভাবে আমাকে এভাবে এত ভাবে রেডি করে নিয়ে গেল। তার মানে দাঁড়াচ্ছে কি, যে একজন ওয়েলফেয়ারের মেজর আমাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন যে আমি গিয়ে বিডিআর এর সৈনিকদের বিপক্ষে এভাবে কথা বলবো। মাহাপু, আমার একটা কোশ্চেন, যে কর্নেল মুজিবও তো মারা গিয়েছেন তাই না ওই জি বিডিআর হত্যাকাণ্ডের সময়, মানে জি ওনার ওয়াইফ কেন এটা ধামাচাপা দিতে চায়, ওনারা কেন এটার বিচার চায় না? ভাই, এই বিষয়টা তো আমি সঠিকভাবে বলতে পারবো না, আমার তো কোনো আইডিয়া নাই। মানে সেনাবাহিনী থেকে কি কোনো সুযোগ সুবিধা টুবিধা দেয় নাকি ওনাদের? মানে কি দেখেন আপনি যেহেতু পাশাপাশি থাকেন, এদের কোনো বাড়তি সুযোগ সুবিধা নিতে পাশাপাশি দেখেন, আসলে বাড়তি ভাই থাকি না। সম্পত্তির মালিক হতে শুন দেখেন কিনা? ভাই, পাশাপাশি আমি থাকি না। উনি ক্যান্টনমেন্টে কখনো থেকেছেন কিনা আমার এটা জানা নাই। আমাদের তো ক্যান্টনমেন্টে প্রথমে থাকতে হুম, দিয়েছিল, হুম। কিন্তু উনাকে আমার জানা মতে উনি ক্যান্টনমেন্টে থাকেননি। তবে উনার কোর্সমেট ছিল একজন, আমাদের মনে হয় পিলখানা ঘটনার পরে 3rd সেনাপ্রধান, উনার থেকে উনি সবসময় একটা সাপোর্ট পেতেন শুরু থেকেই। আহ যেহেতু ভাই অনেক সিনিয়র ছিল, উনাকে সবসময় অনেক সাপোর্ট দেওয়া হয়েছে। মানে মোটামুটি উনাদের সবাইকেই ধরেন জেনারেল শাকিলের ছেলে মেয়ে, তারপরে হচ্ছে মুজিব ভাবি, ইনশাদ ভাবি, উনাদের যে কোর্সমেটরা আছে উনারা অনেক সাপোর্ট পেয়েছেন। কোর্সমেটদের এটা নিজস্ব ব্যাপার আর কি, এখানে কিছু বলার নাই। তবে উনারা যেভাবে লাইফ লিড করেছেন, ধরেন সিনিয়রিটি অনুযায়ী তাদের অনেক কিছু থাকবে, এটা খুবই স্বাভাবিক। যেমন গতকালকেই ভাবি আম, মানে কম্পেয়ার করছেন যে উনারা সিনিয়র, উনাদের অনেক কিছু থাকবে। এই কথাটা উনি 9 সালেও বলেছেন যে আমাদের হাজবেন্ড যারা আছেন তাদের তো আর্মিতে অবদান অনেক কম। তো মানে যখন অনুদানের বিষয় আসছে তখনও ওনারা প্রোটেস্ট করছে যে আমাদের হাজবেন্ডরা তো কিছু দিতে পারেনি আর্মিকে, তাহলে অনুদানের বিষয়ে আমাদের জন্য এত বেশি হবে কেন? অথচ এখানে আসলে কিছু বলার নাই, এটা জাতির সামনে বলতে গেলে অনেক লজ্জায় পড়তে হয়। তো এগুলো নিয়েই গতকালকে কথা হয়েছে যে আমি কথাগুলো বলছি, এগুলো আমি মানে ঠিক বলছি না। কিন্তু সবচেয়ে বড় জিনিস আমার কাছে, মানে এটা আনফরচুনেটলি, যে কোনো ভাবি যদি এটা না বলে বা কোনো ভাবি যদি এটা রিভিল না করে, তাহলে আজকে জাতি জানবে কিভাবে? কারণ আজকে তো আমার
জাতিকে এটা জানানোর বিষয় না। এটা আমাদের আর্মি আমাদেরকে প্রোটেক্ট করবে, আমাদের আর্মি আমাদের প্রবলেমস গুলা বুঝবে। যে ফ্যামিলিটা একটু খারাপ অবস্থায় আছে তাকেও বুঝবে, তাই না? কিন্তু এই জিনিসগুলো আসলে আমরা আর্মির কাছ থেকে পাইনি। তো এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যখন দেখা গেল যে হাসান নাসির ভাইকে, হাসিন ভাইকে আবার পেলাম, আবার নতুন করে ওনাদের যে প্ল্যাটফর্মের সাথে আমরা জড়ালাম, তো এখানে ভাইরা যেভাবে আগাচ্ছেন বা আমাদের বিডিআর এর ইস্যুগুলো যেভাবে তুলে ধরছেন, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের কেসটার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, আমাকে 4 জন ভাই বারবার রিকোয়েস্ট করছেন যে আপনি সিনিয়র ভাবিদেরকে নিয়ে যে কোনো একজনের বাসায় বসেন, যার বাসাটা বড়, তার বাসায় বসে ওনাদেরকে বলেন যে আমাদের এভাবে এভাবে এখন আমরা সব বুঝে কেস করব, চলেন আমরা একসাথে প্রয়োজনে আপনাদের পছন্দ মতো লয়ার নেই, তাদের সাথে আমরা ডিসকাস করি। আচ্ছা আপু, এই আমাদের জিনিস আলোচনা জি আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে। মানে আমি সরাসরি জানতে চাচ্ছি যে আপনার জি এখানে যেসব অফিসাররা মারা গিয়েছিল তাদের অফিসারদের মধ্যে কার ওয়াইফরা হচ্ছে গিয়ে সেনাবাহিনীর এই যে টোপ তাদেরকে দেওয়া হয়েছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেই টোপ গিলেছে কারা সেটা বলেন। ভাই, আমি আপনাকে এই কথাটা একটু ছোট করে বলি যেটা আমি বলতে চাচ্ছিলাম। হুম, যখন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আমরা কেসটা দিতে চাইবো, এইটাতেই আমার সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়। তখন থেকেই কথাটা আসে যে আমি আমি রয়ের হয়ে কাজ করছি, এই জন্য এইটা এই এই ট্রাইব্যুনালে কেস করে আমি বিপদে ফেলতে যাচ্ছি। একদম যেদিন কেস করতে যাব, তখন আমাকে হাসিন ভাই ফোন করে বলল যে ভাবি আপনি কেস করবেন? আমি হ্যাঁ, জি করব। বলে আপনার যদি কোনো ডাউট না থাকে তাহলে আপনি আসেন। আমি ডানে বামে কোথাও তাকাইনি, জানেন ভাই, আমি আজও কেস করিনি আচ্ছা কিন্তু। আপনাকে যে কোশ্চেনটা করেছে আপা সেটা বলেন। জি আমরা আসলে এত আলোচনায় যাইতে চাচ্ছি না। মানে জি সেটা কারা? আপনি যেভাবে মানে আমার সাথে যেভাবে কথা বলেন আপনি সেই ওয়েতে বলেন। কারা আপনাকে জি থ্রেট করছে কারা সেটা বলেন। মুজিব ভাবি, এবং মুজিব ভাবির সাথে হচ্ছে ইনভলভ হচ্ছে গিয়ে এডভোকেট সাকিব, হুম, হ্যাঁ, এডভোকেট সাকিবের আম্মু, হুম। তারপরে হচ্ছে অ্যাডভোকেট সাকিব মানে কি ওই যে লবি ভাবি, কর্নেল কি? এলাহি একটা কর্নেল এলাহি। কর্নেল এলাহির ছেলে তাই তো? জি ওই যে জি ডেইলি স্টারে কাজ করে যেটা। হ্যাঁ, ও কথাবার্তা বলায় হচ্ছে ও নিজে বলবে না, ও সবসময় সাথে সুবেদার মেজরের ছেলেকে রাখবে, তাকে দিয়ে বলাবে। হুম, হুম, তো কালকে আমার দুঃখ লেগেছে, এটা তাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, আমার সন্তানদের নিয়ে কিছু বলার নাই, কারণ ওরা যে বয়সী হোক তারা তো সন্তান। হুম, বাট ভাবিদের কোনো প্রবলেম ছেলেকে দিয়ে বলানো, হ্যাঁ, মানে সুবেদার মেজরের ছেলেকে দিয়ে আমাকে ইনসাল্ট করানো, এইগুলা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। আর আরেকজন হচ্ছে গিয়ে লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ভাবি, হ্যাঁ, মানে আমি হিন্দি ভাষা বলতে পারবো না, স্বীকার করতে পারবো না, এটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরের কথা। আহ, আমি হচ্ছে কোন জায়গায় শাহিন সিদ্দিকী, তারিক সিদ্দিকীর নাম বলতে পারবো না। আমি এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যখন কেসটা করব, তখনও ওনাদের মধ্যে অনেকেই বলেছে নাম কেটে দিতে, ওনাদের নাম যে সাইন করেছে কেটে দিতে, ওনারা কেস করবে না, এরকমও আছে। জি, সে ব্রিগেডিয়ার হাসান সে নাসের। যে যেই মেয়ে ফোন করে বলেছে, সেই মেয়ে এবং কর্নেল মুজিবের মেয়ে দুজন মিলে প্ল্যান করে আবার আমার নামে একটা গ্রুপে চ্যাটিং করেছে, বেশ কয়েকটা চ্যাটিং আছে, তার মধ্যে একটা মেইন, যে তারা প্ল্যান করেছে যে কোনো ব্যক্তি যদি জিজ্ঞেস করে যে আমি কেন তাদের থেকে এত দূরে, তাহলে তারা বলবে যে উনি তো অনেক আগে বিয়ে করেছে, এর জন্য আমার সুখের জীবনের জন্য তারা আমাকে দূরে রাখে, যে আমি যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। আমি আশ্চর্য হলাম যে আমি কি বিয়ে করেছি। কালকে আমি এই কথাটাই স্বাধীন তদন্ত কমিশনকে বলেছি, যে তারা এতটা ডেয়ার যে আমাকে বলে যে আমি নাকি বিয়ে করেছি, মানে তারা আমাকে ইচ্ছা করে সরিয়ে রেখেছে সব জায়গা থেকে। নট অনলি মি, আমাদের জুনিয়র কোনো ভাবিকে তারা মানে একেবারেই আমাদের কাছে আসতে দেয় না, কখনোই দেয় না। জি, আপনারা আরেকটা যারা বিষয় ভাই, ভিডিওটা একটা যারা আজকে জি আমাদের লাইভ যারা দেখছেন তাদেরকে আমি কিছু কথা এখানে যুক্ত করে দেই। সেটা হচ্ছে যে উনি ইলিয়াস ভাই, একটা যেমনটি কথা বলছেন। বলতেই হবে। হুম, হুম। আপনি আপনাকে নিয়েও কালকে কথা উঠেছে, হ্যাঁ, আপনাকে নিয়েও গতকালকে বলছে যে আপনি এগুলো ছড়াচ্ছেন, হ্যাঁ, আপনি মিথ্যা বলছেন, এটা বন্ধ করতেই হবে। কালকে তদন্ত কমিশনে এটা বলা হয়েছে, এবং যেন আমার আমরা নামও কোনো করছে। ইন্টারভিউ দিতে না পারি। হ্যাঁ, ভাইয়ের নাম হাসান নাসির, ভাইয়ের নাম, আমার নাম এবং আপনার নাম, ওদের বললেন যে আমরা এবং এর মধ্যে বাপের মেজর খুঁজে জায়েদি লাশ ভাই বিক্রি ছিলেন। করে আমরা খাই না। ওদেরকে বললেন আমরা ওই বিক্রি হওয়ার পাবলিক এখন না। আমি একটু তানভীর ভাবির সাথে অ্যাড করি।
যখন এই বিডিআর এর কমিশন হবে কিনা বা মামলা হবে কিনা এগুলো নিয়ে যখন শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ করছিলাম, তখন মুজিব ভাবি আমার সাথে ফোনে কথা বলেন এবং রীতিমতন ধমকের সাথে বলেন, ভাই আপনি সব সৈনিকদের খুনিদেরকে ছাড়ানোর জন্য আন্দোলন করতেছেন, শহীদ মিনারে যাচ্ছেন, আমাদের তো শুধু শহীদ দিবস দরকার, আমাদের ওইটা পেলেই চলবে। আমি বললাম, ভাবি বলেন কি এটা? এত বড় একটা হত্যাকাণ্ড আর শহীদ পরিবারের সিনিয়র মোস্ট হিসেবে আপনার দাবি শুধু শহীদ পরিবার, এটা কি করে সম্ভব? স্যার বাংলায় একটা কোশ্চেন করি স্যার। এই জি। এই মুজিব ভাবির নাকি মানে বিডিআর এর সৈনিকের চাইতে নাকি ওনার বয়ফ্রেন্ডের সংখ্যা বেশি, এটা কি সত্যি নাকি? আমি জানি না সত্যিকার অর্থে আপা এই জানেন ব্যাপারে নাকি এটা? আমি এই জানি না। ব্যাপারে বলেন নাই? আমি তবে অ্যাকচুয়ালি আমার সাথে যে কথা হয়েছে সেটা কথাটা আমি বলতেছি যে ভাবি আপনারা শহীদ পরিবার সবাইও যদি না চান, তারপরেও আমরা ওই 57 জন অফিসারের কলিগরা দরকার হলে মামলা করব, যারা ফিল এবং করি এই যে যে হ্যাঁ এদের হত্যাকাণ্ডটা স্বাভাবিক ছিল না। হুম। আপনারা যারা ইচ্ছা করছে আবার বিয়ে করছে, নতুন সংসার করছে, দে আর গন, বাট দিস অফিসার্স বিলংস টু বাংলাদেশ আর্মি এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে ব্যর্থ হয়ে এবং একটা ষড়যন্ত্রের শিকার হয়ে তারা জীবন হারিয়েছে। সুতরাং এইটার তদন্ত হইতে হবে, নাহলে ভবিষ্যতে এই সেনাবাহিনীর আরো অনেক অফিসার ক্ষতিগ্রস্ত হবে। এখন না যেটা না নাসির ভয়ঙ্কর ভাই, যেটা কার্যক্রম শুরু হয়েছে, তানভীর ভাবির সাথে আমি অ্যাড করতেছি যে এখন একটা ওই শহীদ পরিবারের একটা অ্যাসোসিয়েশন করা হয়েছে, যেটার সেক্রেটারি হচ্ছে এই সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। ওখানে কিন্তু আরো অফিসারদের ছেলেরা আছে, মেয়েরা আছে, অনেক ওয়েল এস্টাবলিশ আছে এবং এক সেক্রেটারি জেনারেল হিসেবে সে পুরা সব বাইকে কন্ট্রোল করতেছে। এটা হয়ে গেছে সব থেকে দুঃখজনক বিষয়। আর এর মধ্যে তারা এখন জীবিত অফিসারদের কে যোগ করছে। এই জীবিত অফিসাররা যেটা হচ্ছে মানে এটা মানে ভয়ঙ্কর বিষয়। আমি মিলিটারি সিচুয়েশনে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখলাম কয়েকদিনের, খুব শর্ট একটা ছিল, মোস্ট মডার্ন, মোস্ট ডিজিটাল, মানে কি বলবো এটা, এই ধরনের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই। আর্মি, এয়ারফোর্স, নেভি মিলে যে যুদ্ধটা করছে এবং সো ওয়েল প্ল্যান, ওয়েল অর্গানাইজড। আমরা মানে আমাদের মানে যেটা আমরা মিলিটারি ইতিহাসে একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে ভবিষ্যৎ কত বছর কত দশক আমি জানি না। তো সেই আর্মি একটা তারা যেটা করেছে, আমরা সেটার বিনিময়ে আমরা কি করতেছি, আমরা ষড়যন্ত্র করে আমাদের অফিসার মেরে ফেলতেছি। আমার শুধু একটা বিষয়, মিলিটারি আইনে ডেজার্টার বলে একটা কথা আছে, যখনই যুদ্ধক্ষেত্রে গোলাগুলি শুরু হয় অনেক সৈনিক পালিয়ে ওই ফ্রেঞ্চ থেকে বেরিয়ে পালিয়ে চলে যায়, ওই ইউনিট থেকে ব্যাটলফিল্ডে যাওয়ার কথা বললেও অনেক পালিয়ে চলে যায়। এর মধ্যে আর্মি অ্যাক্ট আছে। আমার প্রশ্ন হচ্ছে যে দরবার হলে যখন হইচই শুরু হয়েছে তখন তো কিছুই শুরু হয় নাই, কিছুই হয় নাই, কোনো গোলাগুলি হয় নাই, তখন একদল অফিসার ওয়াল টপকায় বেরিয়ে চলে আসছে। এরা তো ওই ডেজার্টার ক্যাটাগরিতে পড়ে। আমার কলিগদের কি অবস্থা আমি খোঁজ নিলাম না, দেখলাম না, আমি অন্য সৈনিকদের আমার ইউনিটে যে একটা অস্ত্র নিয়ে বেরিয়ে আমি এটা প্রতিরোধ করলাম না, এটা তো একটা হিসাবের মধ্যে আসা উচিত। সেকেন্ড বিষয়, একটা একদল অফিসারকে দেখা মাত্র গুলি করে মেরে ফেলছে, তাদের একটা অংশকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একটা দল অফিসারকে সাথে সাথে কোয়ার্টার গার্ডে নেওয়া হয়েছে। ডাক্তারদের যারা সার্জারি তাদেরকে হাসপাতালে ট্রিটমেন্টের কাজে রাখা হয়েছে। আবার একদল অফিসার আছে যারা কোয়ার্টার গার্ডে যায় নাই, যাদেরকে মারা হয় নাই, যারা হাসপাতালে ট্রিটমেন্ট দেয় নাই, এর মধ্যে ডাক্তারও আছে, তারা সৈনিক লাইনে ছিল, নাইলে অফিসার বা সৈনিকদের কোয়ার্টারে। এবং এমনও আছে যে সুবেদার মেজর গফরান, যে একটা হত্যাকাণ্ডের নেতা, এই যতগুলো হত্যাকাণ্ডের নেতৃত্ব দানকারী সুবেদার মেজর গফরানের বাসায় গিয়েছিল, সে নিজেকে কি করে নির্দোষ দাবি করে? সে এখানে বসে তারেক সিদ্দিকীর সাথে কথা বলতেছে, হাসিনার পিএস এর সাথে কথা বলতেছে, মানে ওখানে মেজর মঈন হাসিন, ওই যে ইভেন্ট ম্যানেজমেন্ট করে, মেজর মঈন তোর নাম, মেজর মঈন নামে একজন, সে যমুনাতে বসা, এরা সবাই কিন্তু যমুনা। এর সাথে এই মেজর জাইদি ওখানে বসে কথা বলছে, ওই সৈনিকের বাসা, ওই গোফরানের বাসা। আর সে যদি বলে আমি নির্দোষ, ব্রিগেডিয়ার হাসান আমার নামে বদনাম করতেছে, তাহলে তো সবাইকে ছেড়ে দেওয়া উচিত। ওই বিডিআর এর শত শত লোকজন কেন রয়েছে? ওদেরকে তো জেল থেকে বের করে দেওয়া উচিত। তুমি এবং গল্পে তাদের স্টেটমেন্ট যদি আপনি পড়েন, আপনি হাসবেন না কাঁদবেন। একটা বিদ্রোহের ঘটনার স্টেটমেন্ট দিচ্ছে যে আমাকে মারতে মারতে নিয়ে গেল, মানে একটা ডাক্তার তার মাথা ফাটার গল্প বলতেছে 15 মিনিট একটা চ্যানেলে, টিভি চ্যানেলে, প্রফিউজলি রক্ত বেরোচ্ছে,
মাথা ফাটায় রক্ত বের করে দিছে, কিন্তু সে কোনোদিন ন্যাশনাল কমিশনের সামনে আসে না স্টেটমেন্ট দিতে। সে এখন কিন্তু ইউটিউবে সিরিজের পর সিরিজ কথাবার্তা বলতেছে। তুমি এত বড় দুঃসাহসী ডাক্তার, তুমি কমিশনের সামনে এসে বক্তব্য দাও নাই কেন? এখন ওইটাই আমরা প্রতিটা ধাপে ধাপে দেখছি যে বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের যারা শিকার, যাদেরকে আমরা শহীদ বলে ডাকি, অবশ্যই এখানে অনেক মানে বেশিরভাগই শহীদই ছিলেন, তারা বীর, এই জাতির বীর সন্তান। কিন্তু এখানে কয়েকজন, বিশেষ করে কর্নেল মুজিবের কথা, সে তো নিজে সরাসরি ভারতের সাথে এই কনস্পিরেসির সাথে জড়িত। সেই সব বিডিআরের যেসব সৈনিকদেরকে নিয়ে গিয়েছে বলে যে তোমরা শুধু বন্দুক ধরবা আর তোমাদের সব দাবি পূরণ হয়ে যাবে। আমি প্রায় 20 জন সেনা এই বিডিআর সদস্যের কাছে এই একই বক্তব্য শুনেছি যে তাদের মিটিং গুলোতে কর্নেল মুজিব আর আরেকজন হচ্ছে ওই যে ওর নাম কি, শামস, এই দুইজন থাকতেন। হ্যাঁ, এই দুইজন থাকতেনই। তো এখন মুজিবের স্ত্রী তো জানেন যে তার স্বামীর সাথে ভারতের যে কানেকশন, বিডিআর পিলখানার ঘটনার মূল হোতা কি। সো কর্নেল মুজিব, মিসেস মুজিব তিনি কখনোই চাবেন না তার স্বামীর হত্যার বিচার, কারণ তার স্বামীর হত্যার বিচার চাইতে গেলে তার এখন যে তিনি আলিশান জীবনযাপন করছেন, তার বুড়ো বয়সেও আপনার সুগার মামি সেজে তারপরে ছেলেদেরকে টাকা পয়সা দিচ্ছেন, আর্মির টাকা পয়সা খাচ্ছেন, ভারতের টাকা খাচ্ছেন, আওয়ামী লীগের টাকা খাচ্ছেন, তারেক সিদ্দিকীর বউয়ের টাকা পয়সা খাচ্ছেন, সেটা তো খাইতে পারবেন না। এই কারণে ওনারা এখন মিটিং মিছিলে গিয়া ওই অ্যাডভোকেট সাকিবকে নিয়ে তারপরে আমাদের সাথে। তো আপনাদের বলি যে আপনারা বিডিআর এর পোলাপান পাইলে কিন্তু পিডাবে, কিন্তু আপনাদের এখানে ওইখানে যায় এইসব সংবাদ সম্মেলন করতে যায় না। বিডিআর খুব ক্ষেপে আছে, এরা বের হচ্ছে, এদের জীবন ধ্বংস করে দিয়েছেন আপনারা। সো এদের ভিতরে আগুন জ্বলছে। ইলিয়াস ভাই, গতকালকে মানে যেখানে আমি প্রথম থেকে লাইফ রিস্কে আছি আমার বাচ্চাদেরকে নিয়ে, সেখানে বলছে তারা লাইফ রিস্কে আছে। মানে আপনার কথাবার্তা বা আমি বিডিআর এর সৈনিকদের সাথে কথাবার্তা বলি, কালকে সুবেদার মেজরের সন্তান বলছে যে আমি কেন খুনিদের কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে প্রেসার করছি, অথচ সেই ছেলেটার সাথে আমি কখনো কথাই বলি না। হ্যাঁ, মানে ওর বডি ল্যাঙ্গুয়েজটা ভালো না, এজন্য আমি তার কাছে মানে একেবারেই তার কাছে না, যাই হোক, আমরা ভাই কালকে যে ঘটনাটা ঘটছে তানভীর ভাবির সাথে, এটাও আমি মনে করি ওখানে যারা উপস্থিত মানে রাওয়ার যারা অফিসিয়াল ছিল তাদের জন্য এটা লজ্জাজনক যে তানভীর ভাবির হাত থেকে মাইক নিয়ে নিচ্ছে ওই সুবেদার মেজরের ছেলে এবং রাওয়াতে বসে শহীদ হতে পারে। আমি বললাম তো যে তার অ্যাটলিস্ট তার এইটুকু রেসপেক্ট জ্ঞান থাকা উচিত। এবং ওখানে শহীদ এই যে তথাকথিত বেঁচে যাওয়া অফিসাররাও ছিল, যে যারা সৈনিক লাইনে ছিল বা সৈনিকের বাসায় ছিল, শামসের মতো গল্প বানাইছে, তাদের গল্পের মধ্যে সবাই ওই টিভি দেখছে, চানাচুর খাইছে আর পানি খাইছে, মানে এই গল্প মানে হতাশ করা গল্প যে বাইরে তার কলিগদেরকে কোপায় কোপায় হত্যা করা হচ্ছে আর তারা সৈনিকের বাসায় বসে চানাচুর আর খাচ্ছে। এই গল্পের একটা বিহিত হওয়ার জন্য আমরা চাই এটা সঠিক তদন্ত হোক। কর্নেল হাসিনুর, আমি কোনো সম্ভাবনা দেখছি না ভাই, আমি কোনো সম্ভাবনা দেখছি না। আবারও আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে সঠিক বিডিআর হত্যার সঠিক বিচারের। আমি কেন বলতেছি তানভীর ভাবি, একটু শুনেন। এই মেজর মইনুল সে প্রধানমন্ত্রীর সমস্ত অনুষ্ঠান, আওয়ামী লীগের সময়ের যত রকম মানে ভিআইপি টাইপের যত বড় বড় ইভেন্ট, মেজর মইনুলের ইভেন্ট টাচ নামে একটা অর্গানাইজেশন করতো, এবং সেই মেজর মইনুল 25শে ফেব্রুয়ারি শহীদ দিবসের রাওয়ার প্রোগ্রাম সে অর্গানাইজ করছে। ক্যান ইউ বিলিভ ইট? আগস্ট মাসের কতদিন পরে এটা, 25শে ফেব্রুয়ারি 2025। তার মানে তো সবখানে এখন ওরাই চলতেছে, এবং তার কারণে এরা বলতে চাচ্ছে যে আমার ওই ভিডিওতে বলতেছে যে আমি বিডিআর বিদ্রোহ নিয়ে অনেক কথা বলছি। আমি বলতেছি আমার স্বার্থ যে এই অফিসার গুলা, আমি এর আগেও মিডিয়াতে বলেছি, এই 57 জন অফিসারের মধ্যে আমার চাকরির কারণে, আমি ইউনিটে চাকরি করেছি, স্কুলে 3 বার ইনস্ট্রাক্টর ছিলাম, এই যে বলেছি 6-7টা ইউনিট কমান্ড, 6টা ইউনিট কমান্ড করেছি, 5টা ইউনিট কমান্ড করেছি। এই ইউনিটের এত অফিসারের পরিচিতি, ইনফ্যান্ট্রি ডিভিশন ব্রিগেডের চাকরি করেছি, এর কারণে আমার একটা বিরাট একটা সার্কুলার, এই 40 জন অফিসার কমপক্ষে তা আমার সাথে সরাসরি চাকরি, তারা হত্যার শিকার, আমার সাথে এই হত্যাকাণ্ডের অ্যাটাচমেন্ট এইটুকুই। জনাব মাহাপু, তারপরে আমাদের ব্রিগেডিয়ার হাসান নাসির এবং কর্নেল হাসিনুর। আমি সেনাপ্রধান এবং ডিজিএফআই কে শুধু এতটুকু বলবো যে আপনারা যদি নাকি কোনো ষড়যন্ত্র করে কোনো অফিসারের কোনো ক্ষতি করতে চান, সেটার জন্য কিন্তু আপনারা দায়ী থাকবেন। অতএব খুব সাবধান, দেশপ্রেমিক কোনো অফিসারকে নিয়ে কুৎসা রটনা কিংবা তাদের শারীরিকভাবে জীবনের কোনো হুমকি করার চেষ্টা সেনাবাহিনী করবে না বলে আমার বিশ্বাস।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।